লেখক গৌতম চক্রবর্তীর অবিশ্বাস্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার গল্প আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে শুরু করা যাক আজকের গল্প অবিশ্বাস্য। সাধনবাবু একটি মাঝারি মানের কারখানার মাঝারি মাপের কর্মচারী। কারখানাটি প্রধানত বাসনকোসন তৈরি করে, রান্নাঘরের আসবাবপত্রও বানায়। সাধনবাবু সেখানকার মালবাবু অর্থাৎ স্টোর কিপার। উনি প্রথমে ঢুকেছিলেন ঘড়িবাবু হয়ে। কাজটা বিশেষ প্রীতিকর ছিল না, কারণ যারা দেরি করে ঢুকতো তারা প্রায়ই চাপাচাপি করত হাজিরার সময়টা একটু আগিয়ে দেওয়ার জন্য। স্টোরের দায়িত্বে এসে তার সেই অশান্তিটা গেছে, তবে তাকে হাজির হতে হয় কারখানা খোলার বেশ খানিকটা আগেই। কারখানা খোলে 6টায়, তিনি আসেন তার 15-20 মিনিট আগে। তিনি এসে শুধু তার নিজের ঘরটাই খোলেন না, আরও 2-3টে ঘরের চাবিও থাকে তার কাছে। শীতের সময় সাধনবাবু যখন আসেন তখন ভালো করে আলো ফোটে না, কিন্তু তাকে এসেই ব্যস্ত হয়ে পড়তে হয়। প্রায় ঘণ্টা 3 সাধনবাবুর আর দম নেওয়ার ফুরসত থাকে না। বিভিন্ন দপ্তরে বিভিন্ন রকম মাল দেওয়া, সেগুলো খাতায় লিখে লিখে সই করানো, তারপর স্টক মেলানো, যাকে বলে হজবরলা কাণ্ড। পয়লা ঢেউটা পার করে তিনি একটু বসেন এবং বড় 1 গ্লাস চা সহযোগে প্রাতরাশ করেন। বাড়ি থেকে গৃহিণী একটা স্টিলের কৌটো ভরে খানকতক রুটি আর রাতে বানানো একটা 5 মিশালি ঘ্যাট দিয়ে দেন। অত ভোরে বলতে গেলে শেষ রাত্রিরে উঠে কি আর রান্না বান্না সম্ভব? সাধনবাবুকে সুতরাং ওই রুটি ঘ্যাটেই সন্তুষ্ট থাকতে হয়। তবে সম্পূর্ণ বস্তুটি উদরে আশ্রয় পায় না, অনেকটাই ফেলা যায়। সাধন গৃহিণীর শ্রীহস্ত নির্মিত ঘ্যাট সবটা উদর স্বাদ করার হিম্মত স্বয়ং ঘটোৎকচেরও নেই। সাধনবাবু কোন ছাড়? একটাই সান্ত্বনা, তাকে শূন্য দরে তেমন একটা থাকতে হয় না। কারখানার পাঁচিলের গায়ে রামলালের একটা জিলিপি সিঙাড়ার দোকান আছে। সেখান থেকে একটি বৃহৎ নৈবেদ্য রামলাল রোজই নিবেদন করে থাকে, একেবারে বিনামূল্যে। কারখানায় কাঁচামাল আসে হরেক রকম, তাদের প্যাকিং বাক্স হয় হরেক কিসিমের। কোনোটা কাঠ, কোনোটা কাগজের বোর্ড, কোনোটা পলিথিন প্রভৃতি। সেই সব বস্তু গুদামে লাট করে জমা থাকে বিক্রির জন্য, কিন্তু তার সবটাই বিক্রি হয় না। ওই সব কাঠকুটোর কিয়দংশ চলে যায় রামলালের দোকানে, এবং অবশ্যই বিনামূল্যে। সংবাদটি যে মালিকের অজানা তা নয়। তাছাড়া যত ভালো মানুষই হন, কিছু সুহৃদ সাধনবাবুর আছেই, বিশেষত ভোজন মিত্তির। মালবাবু হবার প্রবল বাসনা সত্ত্বেও যিনি হতে পারেননি, সেসব সুহৃদ বর্গ নিজ দায়িত্বে সযত্নে সংবাদগুলি মালিকের কানে দেবার প্রচেষ্টা সর্বতোভাবে চালিয়ে যান। তবে মালিক নিজে যথেষ্ট অভিজ্ঞ। তিনি বিলক্ষণ জানেন যে সর্বস্তরে বজ্রওয়াটুনি দিতে গেলে বৃহত্তর ক্ষেত্রে এমন ফসকা গেরো পড়ে যাবে যে হাতিঘণ্টারও আটকানো যাবে না। সুতরাং সাধন রামলাল পারস্পরিক বিনিময় প্রথা অব্যাহতই থাকে। তবে সাধনবাবু প্রকৃতই উদার হৃদয় ভদ্রলোক। সব জানা সত্ত্বেও তিনি কাউকেই কিছু বলেন না, এমনকি ভোজন মিত্তিরও কখনো সখনো তার প্রাতরাশের সময় উপস্থিত হলে 1-8টা জিলিপি সিঙাড়ার ভাগ তাকেও দিয়ে থাকেন। সাধনবাবুর বাড়ি থেকে কারখানাটা মোটামুটি মাইল 2 হবে। একটা ক্ষীণ স্রোতা নদী আছে। শীতে গ্রীষ্মে জল প্রায় থাকেই না, ও বর্ষায় তার চেহারা দেখলে ভয় করে। একটা কাঠের সাঁকো আছে, লোকজন তার ওপর দিয়ে হেঁটে যাতায়াত তো করেই। সাবধানে চালালে সাইকেল চেপেও যাওয়া যায়। বহু কালের অভ্যেসে সাধনবাবু সাইকেলেই তার ওপর দিয়ে যাতায়াত করে থাকেন। কদাচিৎ সামনে ছাগল গরুর পাল পড়লে একটু নামতে হয়। ঘটনার দিনও সাধনবাবু যথারীতি ভোরবেলায় বেরিয়েছেন
সাইকেলের বাস্কেটে রুটি ঘ্যাট ভরা টিফিন কৌটো আর চাবির থলো ভরা হাত ব্যাগ নিয়ে বহু পরিচিত যাকে বলে মুখস্থ রাস্তা দিব্যি গড়গড়িয়ে যাচ্ছেন। অঘটনটা ঘটল সাঁকোয় ওঠার পর। 4-5টা ছাগল দুধ দাঁড়িয়ে ছুটে এলো উল্টো দিক থেকে। ভোর 5:30টা নাগাদ, তখনও তত আলো ফোটেনি। ফাঁকা জায়গায় মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু নদীর পাড়ে গাছপালার আধিক্যে এমনি কিছুটা অন্ধকার মতো। তাছাড়া ছাগলগুলো প্রাণের দায়ে এমন হুড়মুড়িয়ে ছুটে এলো এত অপ্রত্যাশিতভাবে যে উনি কিছু বোঝবারই সময় পেলেন না। ওদের ধাক্কায় প্রায় পড়েই যাচ্ছিলেন, কোনো মতে বাঁচলেন সাঁকোর রেলিংটা ধরে। কিন্তু সাইকেলটা গেল হাতছাড়া হয়ে, সশব্দে পড়ল সাঁকোর ওপর। নিরীহ প্রাণীগুলো তাকে বিলকুল বিধ্বস্ত করে দিয়ে গেছে। কিন্তু চমকের তখনও কিঞ্চিত অবশিষ্ট ছিল। নিজেকে সামলে কোনো মতে উঠে দাঁড়াতেই দেখেন কি ছাগল টাগল কিচ্ছু নেই। 2টো তাগড়া তাগড়া শেয়াল তার দিকে সবিস্ময়ে তাকিয়ে। ছিল ছাগল, হয়ে গেল শেয়াল। ভোরবেলাতেই এমন হযবরলীয় কাণ্ড! অজান্তেই গলা দিয়ে একটা হেই হেই গোছের আওয়াজ বেরিয়ে এলো। শেয়াল দুটো নিমেষে উধাও। মাথাটা বেশ কিছুক্ষণের জন্য একেবারে ঘুলিয়ে গেল ভদ্রলোকের। উনি একবার ভাবলেন, তাহলে কি এখনো ঘুমিয়েই আছেন? সবই স্বপ্ন? আদৌ বাড়ি থেকে বেরোননি? নাকি এটা তার পাগল হবার পূর্ব লক্ষণ? তবে তো বেশ ভয়েরই কথা। তবে অচিরেই মালুম হলো তিনি পাগল হন বা নাই হন, স্বপ্ন দেখছেন না মোটেই, কারণ বাহাতটা ব্যথা তো করছেই, জ্বালাও করছে খুব। রেলিংয়ে লেগে ঝরে গেছে নির্ঘাত। যাই হোক, সোজা হয়ে দাঁড়িয়ে অধঃপতিত সাইকেলটা টেনে তুললেন। তবে তাতে চাপতে আর সাহস হলো না। ধীরে ধীরে সাঁকোর ওপর দিয়ে হেঁটেই এগোলেন। কয়েক পা গিয়েই মালুম হলো সাইকেলের সামনের ঝুড়িটা বিলকুল ফাঁকা। তার মধ্যে না টিফিন কৌটো, না হাত ব্যাগ। সর্বনাশ! সাইকেল পতনের সঙ্গে সঙ্গে সে দুটো মুক্তি লাভ করেছে নির্ঘাত। টিফিন নিয়ে তার খুব একটা চিন্তা নেই। ওই ঢ্যাঁড়সের পিণ্ডি তিনি এমনিই ফেলে দেন। দরকারি হলো হাত ব্যাগটা, যার মধ্যে এক গাদা চাবি। সাইকেলটা সাঁকোর গায়ে হেলান দিয়ে আবার পেছনে ফিরলেন। হাতড়ে হাতড়ে ব্যাগটা উদ্ধার হলো কিছু পরেই, কিন্তু টিফিন কৌটোর নো ট্রেস, বিলকুল বেপাত্তা। লাইটার জ্বালিয়ে এধার ওধার খানিক দেখলেনও, কিন্তু সে বস্তু উধাও। সাঁকোর ওপর তার কোনো চিহ্নই নেই। তিনি বুঝলেন সে বস্তুটি নির্ঘাত নদীগর্ভেই আশ্রয় নিয়েছে। যাই হোক, হাত ব্যাগটা অন্তত হারায়নি। ধীরে ধীরে সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে কারখানার গেটে এসে পৌঁছলেন। রামলালের ধোয়া তখনও বেরোয়নি, সবে উনুন সাজানো চলছে। সাধনবাবুকে খোঁড়াতে দেখে সে দৌড়ে এলো। ওদিক থেকে দারোয়ানও মালবাবুকে ওভাবে দেখে ছুটে এসে তাকে ঘরে নিয়ে গেল। আঘাতে যে সাংঘাতিক কিছু লেগেছে তা নয়, আসলে ঘটনার আকস্মিকতাই এই 55 বছর বয়সে তাকে মানসিকভাবে খানিকটা ধসিয়ে দিয়েছে। কিছুটা ধাতস্থ হয়ে তিনি কাজকর্ম শুরু করলেন। তার প্রাতরাশটি যে আক্ষরিক অর্থে জলে গিয়েছে, সে সংবাদটি রামলালকে জানিয়ে দিতে সে হৈ হৈ করে উঠল। আরে ইসমে সোচনে বাত কিয়া হে বড়া বাবু, আপনাকে পুরা নাস্তা यही रामलाल खिलावे। आज 20 को पूरी और स्पेशल इतना बड़ा बड़ा जलेबी বানিয়ে দিব, ফিকার বিলকুল না করে। নাস্তার ফিকার তার মোটেই নেই। তিনি ভাবছিলেন অমন চমৎকার কৌটোটা উদ্ধার করবেন কিভাবে। সাধনবাবুর আঘাত প্রাপ্তির সংবাদ ততক্ষণে গোটা কারখানায় রটে গেছে। সকলেই একে একে তাকে দেখে যাচ্ছেন। মালিক নিজেও এক সময় এলেন।
পরিশ্রমী সৎ এই মানুষটিকে তিনি যথেষ্টই সম্মান করেন। যাবার সময় বলে গেলেন, সাধনবাবু মনে করলে এখনই বাড়ি যেতে পারেন, আর হেঁটে যাওয়ার দরকার নেই, বরং যে অটোগুলো মাল দেওয়া নেওয়া করে সেগুলোর একটাই চেপে যেন যাতায়াত করেন। সাধনবাবু অত্যন্ত কৃতজ্ঞ বোধ করলেন। এতটা খাতির, এতটা সাহায্য তিনি প্রত্যাশা করেননি। রামলালের নিবেদনটি সাবরে তিনি বাড়ি ফিরলেন। কিন্তু ফেরার পথে একটা কথা তার মনে খচখচ করছিল। অটো তো যাবে আসবে বড় রাস্তা দিয়ে, ওই সাঁকো দিয়ে নয়। তার টিফিন ক্যারিয়ারটি তাহলে উদ্ধার হবে কিভাবে? আসলে এই কৌটোটি তার বড়ই প্রিয়। এটি তার পুরনো দিনের সঙ্গী, পুরনো স্মৃতি। নইলে এইরকম জিনিস, এমনকি এর থেকে আরও নতুন নতুন হাল ফ্যাশনের টিফিন ক্যারিয়ার তাদের কারখানাতেই তৈরি হয়ে থাকে। সে জিনিস তিনি বললেই পাবেন বিনামূল্যেই। কিন্তু এই বিশেষ বস্তুটির প্রতি তার বিশেষ দুর্বলতা আছে। এটি তার প্রথম রোজগারে কেনা। যদিও কিছু দুষ্ট লোকের রটনা, ওটি নাকি তার প্রথম যৌবনের এক বান্ধবীর উপহার। কিন্তু সহৃদয় বুদ্ধিমান পাঠকেরা এ কথায় একেবারে বিশ্বাস করবেন না। তামাম দুনিয়ায় কোনো বান্ধবী তার বন্ধুকে কখনোই, অন্তত যৌবনের প্রথমার্ধে তো নয়, টিফিন ক্যারিয়ার উপহার দিয়েছে বলে জানা যায়নি। গুজবে কান দেবেন না। একবার তার গৃহিণী বলেছিলেন এত পুরনো টিফিন ক্যারিয়ারটার বদলে নতুন একটা নিয়ে আসতে। সাধনবাবু নিতান্ত নিরীহ নির্লিপ্ত ভঙ্গিতে পাউরুটি চিবোতে চিবোতে উত্তর দিয়েছিলেন, তা ঠিকই বলছো, তবে শুধু এইটাই তো নয়, আরও বেশ কটা জিনিসই পুরনো হয়ে গেছে। যেমন বিয়ের খাট, আলমারি, রোল্ড গোল্ডের গয়নাগুলো, এগুলো বদলানো দরকার। খাটে তো ঘুণ ধরেছে, দেখতেই পাচ্ছ। খাটটা ঠিক সেগুন ছিল না বোঝাই যায়। আলমারিতেও জং ধরেছে। ওগুলোর পেছনে আর বাড়তি খরচাপাতি না করে একটা একটা করে বরং পাল্টে নেওয়াই ভালো। আর সত্যি বলতে কি, জিনিসগুলো তো তোমারই সঙ্গে এসেছে, তোমারই মতো পুরনো হয়ে গেছে, অথবা বলা যায় তুমিও ওদের মতোই পুরনো। বদলাতে হলে কৌটোর সঙ্গে। কথাটা অসমাপ্ত রেখেই তিনি আবার মন দিয়ে পাউরুটি চিবোতে শুরু করেন। কথাগুলো নিতান্ত নিরীহ নিরাসক্ত ভঙ্গিতে সাধনবাবু বাজারে ছাড়লেন ঠিকই, তবে তার গৃহিণী কিঞ্চিৎ থতমত খেয়ে গেলেন। ভদ্রলোক অতীব নিরীহ, বউ ভীতু মানুষ, সদাই নিম্নবদন, একদম হেড অফিসের বড়বাবুর মতোই শান্ত। তিনিও যে এমন পটলের মধ্যে পেট্রোল বোম চালান করতে পারেন সে কথা আগে কেউ শোনেনি। গিন্নিটি তার কর্তার মতো নিরীহ নন মোটেই, বরং বেশ দজ্জাল দাপুটে বলেই সাধারণ্যে পরিচিতা। কিন্তু তিনিও এক্ষেত্রে কিঞ্চিৎ গজগজ করেই খান্তি দেন। কি সর্বনাশ! এমন ভিজে বেড়াল মার্কা চেহারা, বদন সর্বদা নিচু করেই আছে, আর তারই পেটে পেটে কিনা এত। তিনি আর বেশি মুখ খোলার সাহস দেখাননি। সত্যি যদি বদলাতে শুরু করে, সব শুদ্ধ, টিফিন ক্যারিয়ারটি সুতরাং সে যাত্রায় থেকেই যায়। সেই প্রিয় বস্তুটির অমন সজ্ঞানে গঙ্গালাভ সাধনবাবুর বড়ই অশান্তির কারণ হয়েছিল। তিনি ঠিক করলেন বাড়ি ফেরার সময় সাইকেলেই ফিরবেন, আর নদীতে নেমে ওটা উদ্ধার করবেন। বর্ষা নেমেছে ঠিকই, কিন্তু তেমন ধারাবর্ষণ এখনো শুরু হয়নি, ফলে নদীর জলও ততটা বাড়েনি। আর রুটি তরকারি ভর্তি টিফিন ক্যারিয়ারটা বেশ ভারী হবে। যেখানে পড়বে নিশ্চয়ই সেখানেই ডুবে থাকবে, খুব বেশি দূর তো যাবে না। ছুটি হতেই সাধনবাবু বেরিয়ে পড়লেন রামলালের চা জিলিপির মায়া ত্যাগ করেই। দু একজন যে সঙ্গ নিতে চায়নি তা নয়, উনি রাজি হননি। কারণ ওরা থাকলে জলে নেমে খুঁজতে বাধা দেবে, বিশেষত একটা পুরনো টিফিন কৌটোর জন্য নামতে তো কিছুতেই দেবে না, বরং হাসাহাসি করবে। সাধনবাবুর সেন্টিমেন্ট তারা বুঝবেই না। কিন্তু নদীর পাড়ে এসে তিনি খানিক সমস্যাতেই পড়লেন। এসব পাহাড়ি নদীতে জল কম বেশি যাই থাক, নদীগুলো চওড়া মন্দ হয় না,
আর অত ভোরে ঠিক কোথায় তিনি পড়ে গিয়েছিলেন তাও ভালো মনে নেই। এর সঙ্গে যোগ হয়েছে আরেক নতুন সমস্যা। জল খুব বেশি বাড়েনি ঠিকই, কিন্তু বর্ষায় বিভিন্ন দিকের ধোঁয়ানি জল নেমে জলের রংটাই দিয়েছে পাল্টে। নদী আর আগের মতো কাঁচ স্বচ্ছ নেই, জল বিলকুল ঘোলাটে গেরুয়া বরণ। সাধনবাবু একেবারে হতাশ হয়ে পড়লেন। এই কাণ্ডটি তার হিসেবে ছিল না আদৌ। নদীতে তিনি খুব একটা নামেন না। মাসখানেক আগের নদী ছিল বিলকুল কাঁচ স্বচ্ছ, তলার চুনো মাছটাও দেখতে পাওয়া যেত। তার মগজে সেই ছবিটাই থেকে গেছে। তিনি ভেবে রেখেছিলেন ভিনি ভিডি ভিসির স্টাইলে আসবেন, নদীতে নামবেন আর টিফিন ক্যারিয়ারটি তুলে নিয়ে বাড়ি যাবেন। বর্তমান অবস্থায় যা বিলকুল না মুমকিন। বেজায় বিষণ্ণ চিত্তে তিনি খানিকক্ষণ জলের দিকে তাকিয়ে রইলেন। তারপর স্থির করলেন একবার মাঝামাঝি গিয়ে যতটা সম্ভব খোঁজাখুঁজি করবেন। তার চিত্ত তখন ব্যাকুল হয়ে উঠেছে গিন্নির কথা ভেবে। না না, এটা ঠিক প্রেম ঘটিত ব্যাকুলতা ভাববেন না, আর তাছাড়া আমার বলাও কিঞ্চিত ভুল হয়েছে। তার চিত্ত তখন ব্যাকুল নয়, অ্যাকচুয়ালি বিকল হয়ে গেছে গৃহিণী স্মরণে। বেশ কিছুদিন আগে গিন্নি এই বস্তুটি বহু পুরনো হয়ে গেছে বলে বাতিল করতে বলেছিলেন, এবং তার জবাবে সাধনবাবু একটি সাংঘাতিক মিসাইল নিক্ষেপ করেন। মিসাইলটি তার জিহ্বা নিয়ন্ত্রিত হওয়ায় সেটি গিন্নির নাকের সামনে গিয়েই থেমে যায়। এখন এ কৌটো হারানোর সুবাদে তার সেই না বলা বাণী বহুগুণ হয়ে ফিরে আসবে, কিন্তু কোনোটাই সরাসরি আঘাত নয়, সবই সকথনের ভঙ্গিতে। আহা গো, অমন পুরনো জিনিসটা হারিয়ে গেল গো, একেবারে জলাঞ্জলি। তাও কিনা কটা মেঢ়ার পাল্লায় পড়ে, কিংবা ও কতদিনের পুরনো সঙ্গী। এত আর বিয়ের খাট বিছানা নয়, এমনকি বউও নয় যে অনেক দিনের পুরনো বলে বদলে নতুন নিয়ে আসবে। এ হচ্ছে প্রথম যৌবনের কোন বান্ধবীর উপহার, ওর মূল্যই আলাদা। কিংবা রাতে বিছানায় চিৎপাত হয়ে শুয়ে, ঈশ্বরের একে বিচার বলো দেখি, পুরনো বউটাকে নদীতে না ফেলে অমন একটা অ্যান্টিক পিস ফেলে দিলেন, ইত্যাদি ইত্যাদি। এবং মাত্র দু একবারই নয়, এই মিসাইল বর্ষণ চলতেই থাকবে 2-3 মাস ধরে। নদীর ধারে দাঁড়িয়ে এম্ববিত চিন্তায় তিনি ভীষণই বিচলিত হয়ে উঠলেন। ভেতর থেকে একটা হাহাকার বেরিয়ে এলো। হে ঈশ্বর, এ কি ফ্যাসাদে ফেললে আমায়! বাড়িতে তো এখন তিষ্ঠানো যাবে না। মরিয়া হয়ে জুতো জোড়া পাড়ে খুলে রেখে নদীর মাঝে একটা বড় পাথরের ওপর গিয়ে দাঁড়ালেন। অতি বিষণ্ণ চিত্তে সেই ঘোলা জলস্রোতের দিকে তাকিয়ে ভাবছেন আর বিড়বিড় করছেন, হে ঠাকুর, কি করি এখন, হে ঈশ্বর। হঠাৎ তার মনে হলো তাকে সংস্কৃত ভাষায় কেউ যেন কিছু জিজ্ঞাসা করছেন। প্রশ্নটা তার ঠিক বোধগম্য হয়নি, কিন্তু ভাষাটা যে সংস্কৃত সেটা বুঝতে বিলম্ব হলো না। এমন অস্থানে সংস্কৃত! স্বভাবতই ভীষণ অবাক হয়ে পাড়ের দিকে তাকালেন। 2 লোক ঠেলাগাড়ি করে মাল নিয়ে যাচ্ছে, যাদের দেখে আর যাই হোক সংস্কৃতজ্ঞ বলে মনেই হলো না। ঠিক তখনই আবারও সেই প্রশ্ন, কিন্তু এবার বেশ আশ্চর্য হয়ে তিনি লক্ষ্য করলেন যে কথাগুলো তিনি ঠিক কানে শুনছেন না, শব্দগুলো যেন তার মাথার মধ্যেই বেজে উঠছে। ব্যাপারটা ঠিকমতো সমঝে ওঠার চেষ্টা করতে করতেই আবারও সেই প্রশ্ন, তবে এবার বিশুদ্ধ বঙ্গ ভাষায়, বৎস, তুমি কিসের অনুসন্ধানে ব্যাপৃত আছো? কেহ কি জলমধ্যে নিমজ্জিত হইয়াছে? ঘাবড়ে দেওয়ার মতোই কাণ্ড কারখানা। নদীর মধ্যে এদিক ওদিক তাকাচ্ছেন, হঠাৎ তার চোখে পড়ল বাদিকে অল্প দূরেই এক দিব্যকান্তি পুরুষ দাঁড়িয়ে। তার পোশাক আশাক ঠিক এখনকার মতো নয়, প্রাচীন কালের রাজরাজাদের মতো লাগছে অনেকটা। উজ্জ্বল কমলা রঙের ধুতি, জরির কাজ করা, কিন্তু পরার ধরনটা ভিন্ন। ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত হলেও বিভিন্ন ধরনের অলঙ্কার ভূষিত, সেগুলি সোনার তো বটেই, মূল্যবান অনেক রকম পাথর টাথর বসানো, যেগুলো সাধনবাবু কখনো চোখেই দেখেননি।
কয়েকটা পাথর আবার রোদ্দুরে রামধনুর মতো রং ছড়াচ্ছে। হিরে টিরে হবে নিশ্চয়ই। তিনি অবাক চোখে তাকিয়ে আছেন। আবার সেই প্রশ্ন, বৎস, কেহ কি নদী মধ্যে নিমজ্জিত হইয়াছে? সাধনবাবুর গলা দিয়ে তার অজ্ঞাতেই বেরিয়ে এলো, আজ্ঞে। এবং প্রায় একই সঙ্গে তিনি লক্ষ্য করলেন যে প্রশ্নকর্তার পা দুটো জলে ডুবে নেই, নদীর স্রোত বয়ে যাচ্ছে পায়ের তলা দিয়ে। তিনি সত্যি চিন্তিত হয়ে পড়লেন তার দৃষ্টিশক্তি নিয়ে। কিন্তু পরিষ্কার ফটফটে দিবালোকে এত বড় বিভ্রম তার হয়ই বা কি করে? তাকে ভেতর থেকে যেন কেউ নির্দেশ দিল, সাধন, ইনি নিশ্চয়ই কোনো দেবতা টেবতা হবেন, প্রণাম কর, প্রণাম কর শিগগির। উনি আর বিলম্ব করলেন না। পাথরটা থেকে নদীর মধ্যে লাফিয়ে পড়ে ঘপাত ঘপাত করে জলের মধ্যে দিয়ে গিয়ে দেবমূর্তির পায়ে মাথা ঠেকালেন। দেবতা বললেন, স্বস্তি। তারপর সাধনবাবুর মাথায় হাত ঠেকিয়ে যেই বলেছেন, আনন্দম, অমনি তার শরীর বেয়ে কেমন যেন একটা তরঙ্গ চলে গেল। তিনি বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেলেন। না হলে দেখতে পেতেন জলদেবতার মতো তিনিও জলের ওপরে বসে আছেন। জলস্রোত তাকেও ভেজাচ্ছে না। সাধনবাবু কেমন বিহ্বল হয়ে বসে আছেন। হঠাৎ তার মনে হলো জলদেবতা একটা প্রশ্ন করেছিলেন, যেটার উত্তর দেওয়া হয়নি। তিনি তাড়াতাড়ি বললেন, প্রভু, বলেই আটকে গেলেন। দেবতাকে সাধারণ চলতি ভাষায় উত্তর দেওয়া উচিত হবে কিনা বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু টিফিন কেরিয়ার শব্দটার বাংলায় তো মনে আসছে না, তার আবার সাধু ভাষা। খানিক ভেবেচিন্তে বার দুই ঢোক গিলে অবশেষে বললেন, প্রভু, আমার খাদ্য বহনকারী একটি পাত্র অদ্য প্রত্যুষে এই নদীগর্ভে পতিত হইয়া নিমজ্জিত হইয়া গিয়াছে। উহা আমার অতি প্রিয় পাত্র। আপনি কৃপা করিলে উহাকে সত্তর উদ্ধার করিতে পারি। এতগুলো কথা সাধু ভাষায় ঠিকঠাক নামাতে পেরেছেন বলে সাধনবাবু নিজের ওপরেই বেশ খুশি হয়ে উঠলেন। তবে একটা ব্যাপার একটু খচখচ করছিল। টিফিন কেরিয়ারটা তার খুব পছন্দের, এই কথাটা বোঝাতে গিয়ে প্রিয় পাত্র শব্দটা যথাযথ হলো কি না। যাই হোক, দেবতা অত কিছু ভাবেননি বোধ হয়। তিনি সংস্কৃতে কিছু বললেন। এক তন্নি যুবতী জল থেকে হাত বাড়িয়ে লালচে তাম্রবর্ণ তার ওই টিফিন কৌটোর মতো একটি পাত্র হাতে ধরিয়ে দিলেন। সাধনবাবু পাত্রটা হাতে ধরেছেন কি ধরেননি, ব্যাস জলকন্যে ডুব। উনি যুবতীর দিকে তাকিয়েছিলেন মুগ্ধ নয়নে। কি বস্তু তাকে গছানো হলো খেয়াল করেননি। যুবতীর অন্তর্ধানের পর দেখলেন যে বস্তুটি তার সেই প্রিয় পাত্রের তাম্র সংস্করণ। দেবতা তাকে জিজ্ঞাসা করলেন, বৎস, ইহাই কি তোমার সেই পাত্রটি? তিনি তাড়াতাড়ি বললেন, না স্যার, না প্রভু স্যার। বলেই জিভ কেটে নিজেকে দুটো অশ্লীল খিস্তি মেরে আবার বললেন, না প্রভু, ইহা তো তাম্র নির্মিত। আমার পাত্রটি ইস্পাত নির্মিত এবং শ্বেত বর্ণের, ইয়া আমার নহে। দেবতা আবার সংস্কৃতে কিছু বললেন। আবার একটি পাত্র হস্তে যুবতীর পুনরাবির্ভাব এবং সাধনবাবুর হস্তে গছিয়ে অন্তর্ধান। জলদেবতার এবার আর কিছু না বলে শুধু জিজ্ঞাসন সূত্রে সাধনবাবুর দিকে তাকালেন। উনি জিনিসটা নেড়ে চেড়ে বুঝলেন কৌটোটা রূপোর। তিনি নির্লোভ মানুষ। কৌটোটা দেবতাকে ফেরত দিয়ে বললেন, প্রভু, ইহা শ্বেত বর্ণের হইলেও সম্ভবত রৌপ নির্মিত, ইহাও আমার নহে। জলে দেবতা এবার মৃদু হাস্য করে হাতের দণ্ডটা জলে ডুবিয়ে দিয়ে তুলে আনলেন। আশ্চর্য কাণ্ড! দণ্ডের মাথায় যেটা আটকে আছে সেটা সাধনবাবুর সেই প্রিয় পাত্র, স্টেনলেস স্টিলের সেই টিফিন কেরিয়ার। চুম্বকের গায়ে লোহার মতো সেটে আছে। তিনি হাতে নিয়েই বললেন, হ্যাঁ প্রভু, ইহাই আমার সেই পাত্রটি। আমি ইহারই অন্বেষণ করিতেছিলাম।
জল দেবতা কথামালার সেই গল্পের মতো 3টি পাত্রই সাধন বাবুর হাতে তুলে দিয়ে বললেন, বৎস, তোমার নির্লোভ আচরণে আমি অতীব প্রীত হইয়াছি। তুমি প্রকৃতই একজন সাধু ব্যক্তি। আমি রৌপ্য ও তাম্র পাত্রদ্বয় মন্ত্রপুত করিয়া দিতেছি। যে কোনো খাদ্য বস্তু ওই 2 পাত্রে রাখিলে তাহা 1 বৎসর কালাবধি অবিকৃত থাকিবে। তুমি আমার এই উপহারদ্বয় গ্রহণ করিলে আমি অতীব প্রীত হই। এমন উপহার কে আর ছেড়ে দেয়? তিনিও হাস্য মুখে জলদেবতাকে জব্বর একটি পেন নাম ঠুকে কৌটো 3টি বগল দাবা করে বললেন, প্রভু, অতঃপর আমাকে বিদায় দিলে আমি স্বগৃহে গমন করিতে পারি। দেবতাও বললেন, তথাস্তু। নদী তীর অবধি তুমি জলের উপর দিয়া পদব্রজেই গমন করিতে পারবে, নিমজ্জিত হইবে না। সাধন বাবু জলের ওপর দিয়ে হেঁটে নদীর ধারে এসে ঘুরে দেখেন কেউ কোথাও নেই। প্রবল বেগে নদীর স্রোত বয়ে যাচ্ছে। আকাশে ভালোই মেঘ জমতে শুরু করেছে। তিনি কৌটোগুলো ঝোলায় পুরে সাইকেলে উঠলেন, কিন্তু খানিকক্ষণ এসেই তার মনে হলো কৌটোগুলো তো ফাঁকা লাগলো না, বেশ ওজনদার। তবে কি দেবতা ভেতরে কিছু ভরে টরে দিলেন? তিনি তক্ষুনি সাইকেল থামিয়ে একটা কৌটো খুললেন। ওহ, কি অপূর্ব সুবাস! এ কি পলান্ন না পরমান্ন? আর হবে নাই বা কেন? দেবতারা তো পাতিলোকের মতো ওই জিলেপি সিঙ্গাড়াকে লুচি হালুয়া খেতে পারেন না, সুতরাং ওগুলো নিশ্চয়ই সংস্কৃত ভাষার খাদ্যই হবে। তিনি পরমানন্দে পাত্রটার মুখ বন্ধ করে সাইকেল চালাতে লাগলেন। আকাশে মেঘ জমার দরুন সন্ধেটা তাড়াতাড়ি নামছে। জম্পেশ করে দেবতার উপহারগুলো সাটাবেন ভেবে পুলকিত চিত্তেই আসছিলেন, কিন্তু গৃহিণীর কথা মনে পড়তেই তার পুলক বিলকুল গায়েব। গিন্নিটি তার সাংঘাতিক পেটুক। তার হাতে টিফিন কেরিয়ারগুলো পড়লে যে চামচ 3 বেশি সাধন বাবুর কপালে জুটবে না সে একেবারে নিশ্চিত। ভদ্রলোক বেশ চিন্তায় পড়ে গেলেন। ভেবে চিনতে ঠিক করলেন শাস্ত্রমতেই চলবেন। সর্বনাশং সমুৎপন্নে অর্ধং ত্যাজ্যতি বউ ভীত। ঝোপঝাড় আছে তার মধ্যে ফেলে দিয়ে শুধু নিজেরটা নিয়েই ঢুকবেন। তার মধ্যে যা থাকবে থাক, সে বস্তুর মায়া ত্যাগ করে গিন্নির হাতে তুলে দেবেন। অন্য কৌটোগুলো যেহেতু মন্ত্রপুত করা, তাই তার ভেতর যাই থাক পচে যাবার ভয় নেই। তিনি সুবিধে মতো তুলে নেবেন। বাড়ি পৌঁছতে পৌঁছতে টিপ টিপ করে বৃষ্টি হয়ে গেল। সাধনবাবু গেটের মুখে হাসনুহানার ঝোপে দেবতার দেওয়া টিফিন ক্যারিয়ার 2টো ছুঁড়ে ফেলে যথারীতি নিজেরটি নিয়েই ঢুকলেন। কিন্তু গিন্নির চোখকে ফাঁকি দেওয়া কি অতই সোজা? যেসব অতি বিরল প্রজাতির স্বামীরা এই দুর্লভ দক্ষতা ও সৌভাগ্য অর্জন করতে পেরেছেন, সাধনবাবু তাদের মধ্যে নয়। তিনি আমাদেরই লোক, আম আদমি। সাধন গৃহিণী কোথায় ছিলেন কে জানে। কর্তার আগমন বার্তা দরজা খুলতে এলেন এবং ওইটুকু সময়ের মধ্যেই ঠিক নজর করলেন যে কর্তাটি ঝোপের মধ্যে কি একটা ছুঁড়ে ফেললেন। গৃহিণীর ভুরু কিঞ্চিত কুঞ্চিত হলো। ব্যাপারটা কি? সারাটা রাস্তায় না ফেলে দোরগোড়ায় এসে ফেলতে হলো কি এমন বস্তু? সাধন বাবু ভেতরে ঢুকে সাইকেলটি যথাস্থানে রেখে হাত ব্যাগ আর টিফিন ক্যারিয়ারটি যথারীতি গিন্নিকে দিতেই প্রশ্ন হলো, হ্যাঁ গো, ঝোপের মধ্যে ওগুলো কি ফেললে? প্রশ্নটা বড়ই অপ্রত্যাশিত, অস্বস্তিকর এবং অবাঞ্ছিত বটে। সাধনবাবু আদৌ তৈরি ছিলেন না এজন্য। কীর্তিটি গৃহিণীর অগোচরে রাখাই বাসনা ছিল তার। চমকে উঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? থেমে থেমে বেশ গুছিয়ে সাধন গৃহিণী প্রশ্নটার পুনরাবৃত্তি করলেন। গেটের পাশে ঝোপের মধ্যে সাইকেলের বাস্কেট থেকে কি জিনিস ফেললে তাই আনতে চাইছি। ততক্ষণে ভদ্রলোক কিছুটা গুছিয়ে নিয়েছেন।
বুকের মধ্যে গুড়গুড় করে উঠলেও সেটা চাপা দেওয়ার জন্য একদম উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বললেন, ও ও কতগুলো ফালতু কাগজ রাস্তায় ফেলার জন্য রেখেছিলাম, ভুলেই গেছি। তারপর যথারীতি চান করতে গেলেন এবং বেশ খানিকটা দেরি করে বেরোলেন, যাতে গিন্নি কৌটোর মালটা সাবড়ে দেবার সময় পান। তাতে আর কিছু না হোক, মেজাজটা খুশ থাকবে, হিজিবিজি প্রশ্ন কম হবে। চান টান সেরে বেরোতেই একটি চমৎকার গন্ধ তার নাকে এসে জানিয়ে দিল কৌটোটি খোলা হয়েছে। গিন্নি বসে বসে আঙুল চাটছিলেন। একগাল হেসে জিজ্ঞেস করলেন, দারুণ জিনিস তো, কোথায় পেলে গো? কর্তা ততক্ষণে আর চোখে দেখে নিয়েছেন তার জন্য কচামচ অবশিষ্ট আছে। চামচ দুয়ের বেশি নেই দেখে আশ্বস্ত হলেন যে গিন্নির পেট আপাতত ভরা, বেশি খ্যাচম্যাচ করবেন না। তাচ্ছিল্য ভাবটা বজায় রেখেই বললেন, ওই একজনের প্রথম বিবাহবার্ষিকী ছিল, সবাইকে প্যাকেট লাঞ্চ দিল, আমারটা ভরে এনেছি, কি দিয়েছি অত দেখিনি। পাঠক পাঠিকাগণ নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন যে এই শেষের বাক্যটি নির্জলা সত্যি। উনি আর বাড়তি কথায় না গিয়ে কৌটোর অবশিষ্টাংশটা সাবড়ে চা জলখাবারে মন দিলেন। কিন্তু তার মন তখন ছোকছোক করছে ঝোপের ভেতরের কৌটো দুটোর জন্য। গিন্নির জলখাবার কি আর মুখে রোচে? জলখাবারটা কোনো মতে শেষ করে টিভিটা খুলে বসলেন। গৃহিণীকে বিদায় করার অতি মোক্ষম উপায়, একটা সাদামাটা সাদা কালো টিভি, তাও আবার কেবল কানেকশন বর্জিত। সুতরাং বিনামূল্যের গোটাকত খবরের চ্যানেল ছাড়া আর কিছুই দেখায় না। সাধন গৃহিণীর যাতে ঘোর অরুচি। সর্বনাশং সমুৎপন্নে অর্ধং ত্যাজ্যতি বউ ভীত। প্রত্যাশা মতো এই খানিকক্ষণ এদিক ওদিক কিছু খুচরো কাজ সেরে গিন্নি গেলেন তার সখীর বাড়ি। সেখানে টিভি সিরিয়াল আছে, বহুবিধ গল্প আছে, তৎসহ চায়ের ব্যবস্থাও। ঘন্টা ২-৩ চমৎকার কাটে। সাধনবাবু নিশ্চিন্ত হতে যাচ্ছিলেন, কিন্তু তার ললাট লিখন ভিন্ন রকম ছিল। তার ললাট লিখন অন্যরকম থাকার দরুন আমার এই গল্পটাও রচিত হবার সুযোগ পেল। যাই হোক, গিন্নির নিষ্ক্রমণের প্রায় সঙ্গে সঙ্গেই উপস্থিত হলেন সাধনবাবুর দীর্ঘদিনের বন্ধু মোহনবাবু। একসময় নিয়মিত আড্ডা বসত ৫ জনের। ইদানিং বিবিধ কারণে সেটা কিছুটা অনিয়মিত। বেশ খানিকক্ষণ আড্ডার পর তিনি প্রস্থান করলেন। খুব ভোরে উঠতে হয় বলে উনি ৯টা জোর ৯:৩০ মধ্যে শুয়ে পড়েন। এদিনও তার ব্যতিক্রম হলো না। এই রুটিনের সঙ্গে গৃহিণী অভ্যস্ত, তিনিও সুতরাং যথাসময়ে হাজির হলেন। সাধনবাবুর আর সে রাত্রে কৌটো উদ্ধার সম্ভব হলো না। পরদিন ভোরে তিনি যখন কাজে বেরোলেন, কৌটোর কথা তার মাথা থেকে সম্পূর্ণ উধাও। কপালে না থাকলে যা হয়। দেবতার ওই সব স্বর্গীয় প্রসাদ তার ভাগ্যে বিলকুল ছিল না। বেলা 10টা নাগাদ কারখানা মালিক তাকে বললেন যে মালগুলো দিন 2 আগে আসার কথা ছিল, সেগুলো আজই ঘণ্টাখানেক পরে ঢুকছে। অর্থাৎ তার দুপুরে বাড়ি ফেরা, বিশ্রাম তো গেলই, ভোজনটাও জুৎসই হবার নয়। এক ট্রাক বিভিন্ন ধরনের মাল চালান দেখে গুনে গেথে নেওয়া সহজ কথা নয়। যেটা বাদ যাবে সেটাই লোকসানের খাতায়। বস্তুত দিন 2 তার আর মালিকের নাওয়া খাওয়ার ফুরসত থাকবে না। তা তাদের নাওয়া খাওয়া হোক আর নাই হোক, ঘটনা প্রবাহ কি আর তাতে থেমে থাকে? ঘটনা ঘটে চলে তার নিজস্ব ছন্দে, নিজস্ব গতিতে। সাধনবাবু যখন বেরোন, অত ভোরবেলা গৃহিণী কোনো মতে ঘুম চোখে উঠে দরজাটা লাগিয়ে আবার শয্যাশয়ী হন। তারপর 8টা নাগাদ উঠে কাজকর্ম শুরু করেন। এদিনও তার ব্যতিক্রম হলো না। গেটটা খুলে প্রাতকালীন ঝাটপাট শুরু করেছেন। লক্ষ্য করলেন যে হাসনু হানার ঝোপের নিচে এক সারমেয় নন্দন। তবে নন্দিনী হওয়াও অসম্ভব নয়। আমি তো আর ল্যাজ তুলে দেখতে যাইনি। কিছুটা একটা ধরে টানাটানি করছে। প্রথমেই তার মনে হলো মরা কুকুর বেড়ালের কথা। তারপরই তার মাথায় এলো, আরে এই ঝোপটার মধ্যেই তো গতকাল সন্ধ্যের সময় কিছু কাগজপত্র ফেলেছিল না? কিন্তু তার তো কোনো চিহ্নই নেই। কুকুরটা কিন্তু যথেষ্ট উদ্যমী।
যেটা ধরে টানছে সেটা আটকেছে মোক্ষমভাবে, কিন্তু কুকুরের উদ্যম কমার কোনো লক্ষণ নেই। সে টানাটানি করেই চলেছে। জলদেবতার বর দিয়েছিলেন কৌটো দুটোর মধ্যে যা থাকবে তা পচবে না, কিন্তু তা থেকে কোনো গন্ধ বেরোবে না এমন গ্যারান্টি তিনি দেননি। আর সেই গন্ধে কোনো নেড়িকুত্তা আকৃষ্ট হবে না এমনটাও তিনি বলেননি। সুতরাং সরমা তনয় অথবা তনয়া কুকুরের তৃতীয় লিঙ্গ হয় না। প্রবল উৎসাহে টানাটানি চালিয়ে যাচ্ছে। সাধন গৃহিণীর সেসব কিছুই জানা নেই, জানার কথাও নয়, কিন্তু কৌতূহলী হতে তো আর কোনো আপত্তি নেই। অতএব কৌতূহল বশতই তিনি নিচু হয়ে দেখতে গেলেন ব্যাপারখানা, এবং খানিক পরে আবিষ্কার করলেন কুকুরটির আকর্ষণের প্রকৃত কারণ হল হাসনুহানার ডালে আটকে থাকা একটা কৌটোর মতো জিনিস। কুকুরটাকে রুটির লোভ দেখিয়ে ভাগানোর পর নিজেই সেটি উদ্ধার করলেন, কিন্তু বস্তুটি দেখে তো তার ভিড়মি খাবার অবস্থা। এ তো তার কর্তার কৌটোর হুবহু নকল, শুধু রংটাই তামাটে। যাই হোক, ঘরে ঢুকে সেটি খুললেন। গন্ধেই তো অর্ধেক পেট ভরে গেল। ঝাটপাট গেল চুলোয়, বাসি মুখে গবাগব চালাতে লাগলেন। 5 মিনিটেই কৌটো সাফ। পেটটা ঠান্ডা হতে আবার কাজকর্মে মন দিলেন। ইতিমধ্যে কর্তামশাই ফোন করে জানিয়ে দিলেন মালপত্র নিয়ে ট্রাক ঢুকেছে, ফলে তার দুপুরে বাড়ি ফেরা সম্ভব নয়, ফিরতে রাত হবে। গিন্নি মনে মনে খুশিই হলেন। দুপুরে রান্নাবান্নার ভেজাল রইল না, তার উদর আপাতত ফুল। কাজকর্মর ফাঁকে ফাঁকে হাসনুহানা ঝোপটার দিকে প্রীতিপূর্ণ চোখে তাকাচ্ছিলেন। সকালের রসদটা তো ওখান থেকেই জুটল, কিন্তু একটা কুটিল সন্দেহ ধীরে ধীরে উদয় হলো। এই একই কারখানায় তো দীর্ঘদিন ধরেই তার কর্তা কাজ করে আসছে। এমন কৌটো কৌটো খাদ্যবস্তু তো কখনো আসেনি। স্টিলের কারখানায় এমন সব স্বর্গীয় খাদ্য কবে থেকে তৈরি হচ্ছে? সন্দেহের উদয় যখন হয়েছে তখন অস্তগমনও অবশ্যম্ভাবী। সাধন গৃহিণী সুতরাং আবারও খোঁজাখুঁজি শুরু করলেন এবং শেষ পর্যন্ত 3 নম্বর অর্থাৎ রূপোর কৌটোটিও উদ্ধার করলেন। মহিলার বুদ্ধি যেটুকু ছিল গেল একেবারে ঘুলিয়ে। এ কি রে বাবা, কৌটোর পর কৌটো বেরোচ্ছে হাসনুহানার ঝোপ থেকে, সবই তার কর্তার টিফিন কৌটোর হুবহু নকল, তাও আবার তামা রূপোর মতো দামি দামি ধাতুর। একটা ধোয়াটে মন নিয়ে কাজকর্ম সব সারলেন, তবে দ্বিপ্রাহরিক ভোজনটি বেশ জব্বর হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। সাধন বাবু যথাসময়ে বাড়ি এলেন। জামা কাপড় ছাড়তে ছাড়তেই তার নজর পড়ল দেবতার দান সেই কৌটো দুটোর ওপর। বিলকুল ফাঁকা, এক লহমায় মেজাজ গেল বিগড়ে। উফ, ঝোপের মধ্যে ফেলেও বাঁচানো গেল না। একটা গোটা টিফিন কৌটো স্যাক্রিফাইস করেও শেষ রক্ষা হলো না। অত কষ্ট করে পাওয়া অমন সব স্বর্গীয় বস্তুর একটি দানাও জুটল না। কিন্তু সেই সঙ্গে এও বুঝতে পারলেন যে ক্ষেত্রে তার সম্পূর্ণ হারই হয়েছে, কিলটা তাকে হজম করতেই হবে। তা হার জিত যাই হোক, মনের জ্বালা তো আর তাতে জুড়োয় না। ভেতরে ভেতরে তিনি ফুঁসছিলেন। গিন্নির মেজাজও খুব একটা শরীফ নয়, আর উভয় পক্ষই যখন যুযুধান তখন দুমদাম লেগে যেতে দেরি হয় না। সাধনবাবুর রাগটা মোটেই অকারণ নয়। অত কষ্ট করে দেবতার থেকে 3-3টে কৌটো বাগিয়ে আনলেন, আর তার কপালে বলতে গেলে কাঁচকলা। ওদিকে গিন্নিও কিছুই বুঝতে না পারা রাগে ফুঁসছেন। সুতরাং ঈশ্বরের ছায় লেগে গেল দমাদ্দম। না না, শুরুতেই দমাদ্দম করে নয়, দাম্পত্য কলহের তার নিয়মও নয়। প্রথমে ইনি দুটো ঠুস ছাড়লেন তো উনি দুটো ঠাস, আবার ইনি 2-1টা ঠুস তো উনি 2-1টা ঠাস। এই ঠুস আর ঠাস বার কয়েক রিপিট করবে, সঙ্গে সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের মতো সুরও চড়তে থাকবে। সাধারণভাবে ঘরে আর কেউ থাকলে ফাউল টাউল তেমন হতে পায় না, মাঝে পড়ে আটকায়। এমনকি কলহের সুর নির্দিষ্ট মাত্রা ছাড়িয়ে গেলেও রেফারি এসে থামিয়ে টামিয়েও দেয়, কিন্তু এদের আর সেসব কে করে? একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে, থাকেও অনেক দূর, সুতরাং লেগে গেল লে দমাদম নাগরদোলা।
দুজনের এই সুর লয় ক্রমশ চড়ছে। সাধনবাবু একবার উত্তেজনার মাথায় বলে ফেললেন, চড়িয়ে দাঁত ভেঙে দেব তোমার, একটা লোভী নচ্ছার মেয়ে ছেলে, হিড়িম্বা রাক্ষসী। গিন্নিটিও অবলা নারী নয় মোটেই, বিশেষত ৩ বাটি দেবতার প্রসাদ সাবড়ে তেনার শরীরও তখন বেশ টগবগে। তিনিও কর্তার মুখের সামনে মুখ নিয়ে গিয়ে, না না, চুম্বন উদ্দেশ্যে নয়, ফোঁস করে বললেন, এত বড় কথা? হ্যাঁ, এসো এসো দেখি, কত সাহস তোমার, দেখি লাগাও তো একটা চড়। প্রথম যৌবনে বিয়ের পর দুজনের মুখ বহুবারই শূন্য দূরত্বে পৌঁছেছে। সধবা পাঠক মাত্রেই সে কথা জানেন, কারণও অজানা নয়, পুনরুক্তি নিষ্প্রয়োজন। কিন্তু ৫০ ২২-২৩ বছরের পুরনো বউয়ের থেকে এমন সাদর আন্তরিক আহ্বান পেয়ে সাধনবাবু আত্মহারা হয়ে গেলেন। একটি জোরালো থাপ্পড় গিয়ে পড়ল গৃহিণীর বাম গণ্ডে। গৃহিণী যতই এসো এসো করে আহ্বান করুন না কেন, প্রকৃতই যে সেটা ঘটবে তা আদৌ ভাবেননি। সুতরাং ওই অভাবিত অবাঞ্ছিত চরের ধাক্কায় তিনিও ২-৩ পা পিছিয়ে গেলেন, বোধহয় ঘাবড়েও গেলেন একটু। তারপর তুমুল জলোচ্ছ্বাসের মতো আধুনিক ভাষায় সুনামির মতো ধেয়ে এসে চালালেন একটি চমৎকার পাঞ্চ। সাধনবাবু হুঁশিয়ার মানুষ, গিন্নিকে ঘুষি বাগিয়ে তেড়ে আসতে দেখেই একটা স্টিলের হাতা হাতিয়ে নিলেন। তারপর গিন্নি ঘুষিটা চালাতেই হাতাটা তুলে ধরলেন তার যাত্রাপথে। ঠ্যাং করে একটা শব্দ, অমন চমৎকার পাঞ্চটা আছড়ে পড়ল হাতার ওপর। গিন্নি উফ করে উঠলেন। গিন্নিকে বোকা বানিয়ে জয়লাভের আনন্দে খ্যাক খ্যাক করে হাসতে লাগলেন সাধনবাবু। কিন্তু আনন্দটা দীর্ঘস্থায়ী হলো না। দুটো গোদা গোদা আলু ছুটে এলো তার দিকে। প্রথমটা কানের পাশে দিয়ে বেরিয়ে গেলেও দ্বিতীয়টা জায়গা মতোই পৌঁছলো। চোখের নিচে একটা নীলচে রঙের আলু সদৃশ মাংসপিণ্ড গজিয়ে উঠল। এবারের বিজয় লাভ বলা বাহুল্য গিন্নির, কিন্তু নিতান্তই মিনিট খানেক। দুটো সুপক্ক থসথসে টমেটোর একটা পড়ল তার কানের ওপর। মুখটা বাঁচাতে গিন্নি মাথাটা নামালেন এবং সেই সঙ্গে একটা বড় ভুলও করলেন। হাতের নাগালে ঠিক চাঁদ না হলেও গিন্নির চাঁদিটা পেয়ে গেলেন সাধনবাবু, আর বেশ আন্তরিকতার সঙ্গে হাতখানেক দূর থেকে গিন্নির ব্রহ্মতালুতে নিক্ষেপ করলেন তার দ্বিতীয় ব্রহ্মাস্ত্র। ফট করে একটা ভোঁতা আওয়াজ, সারা মাথা জুড়ে মাখামাখি হয়ে গেল আধ পচা টমেটোর রস। এতক্ষণে ভদ্রমহিলা রণে ভঙ্গ দিলেন। তার এখন উভয় সংকট, হয় তাকে এক্ষুনি এই রাত্রির ৯:৩০ সময় পুরো মাত্রায় চান করতে হবে, অর্থাৎ রাত ভোর ভেজা চুল নিয়ে শুতে হবে, যেটা মোটেই সুখের নয়, অন্যথা মাথা জোড়া টমেটো সস নিয়েই রাত কাটাতে হবে, সেটা আরও অসম্ভব। গজগজ করতে করতে গিন্নি গেলেন বাথরুম অভিমুখে, আর কর্তা শেষ হাসিটা হাসতে পেরে হৃষ্ট চিত্তে বসলেন খেতে। সকাল ৮টার মধ্যেই তাকে কারখানায় ঢুকতে হবে, সব মাল খালাস হয়নি এখনো। সকালে তিনি যথারীতি কারখানা গমন করলেন। ব্যস্ত রইলেন খুবই, কিন্তু প্রসাদ খেতে না পাবার শোকটা মাঝে মাঝেই চোয়া ঢেকুরের মতো ঠেলে ঠেলে উঠছিল। দুপুরে বাড়ি ফেরার সময় এক নজর হতাশ ভাবে নদীর দিকে তাকালেন। দেবতাকে আর একবার অনুরোধ করা উচিত হবে কিনা ভাবছিলেন। নদীর জল ক্রমশই হু হু করে বেড়ে চলেছে, স্রোতও বাড়ছে সমহারে। ২ দিন আগেও যে পাথরগুলোর ওপর সাধনবাবু দাঁড়িয়েছিলেন তাদের আর খুঁজেই পাওয়া যায় না। দুপুরে চান খাওয়া সেরে ফেরার সময় নদীর জল দেখতে দেখতে আবার শোকটা উতলে উঠল, তৎসহ এক সাংঘাতিক প্রতিহিংসা। চিন্তাটা নাড়াচাড়া করতে করতে কর্মস্থলে পৌঁছলেন। সেখানে কাজকর্মর ফাঁকে ফাঁকে প্ল্যানটা পাকা করে নিলেন। বিকেল নাগাদ গিন্নিকে ফোন করে জানালেন যে রাত্রিরে এখানে বিরাট খানাপিনার ব্যবস্থা হচ্ছে, তিনি বাড়ি ফিরে আর খাবেন না এবং তার সস্ত্রীক নিমন্ত্রণ, সুতরাং গিন্নিও মনে করলে আসতে পারেন, তাহলে রাতে আর রান্নাবান্নার ঝামেলাই থাকে না। গিন্নিকে ভেবেচিন্তে জানাতে বলে ফোনটা কেটে দিলেন। মিনিট ৪-৫-এর মধ্যেই প্রত্যাশিত ফোনটা এলো ওদিক থেকে। শোনো, তুমি ঠিকই বলেছ, আমিও চলেই যাব ঠিক করলাম, কিন্তু আমি তো মাত্র একবারই গিয়েছি, সেও কত বছর আগে।
একা একা চিনে যেতে পারবো কিনা ঠিক। তোমাকে আসতেই হবে একবার। সাধন বাবু নিশ্চিত ছিলেন এত বড় নেমন্তন্ন টোপ তার গিন্নিটি না গেলে পারবে না এবং রাত্রিরে একা আসতেও পারবে না। তিনি জবাব দিলেন, দেখো, এখানে আমার প্রচুর কাজ, বাড়ি পর্যন্ত যাওয়া সম্ভব নয়। তুমি বরং 7টা নাগাদ কাঠের পুলটার মুখে চলে এসো, আমি ওখানেই থাকব। সন্ধে হতে না হতেই সাধনবাবু গিয়ে একটা ঝোপের আড়ালে বসে রইলেন। গিন্নিও যথাসময়ে হাজির হলেন। জায়গাটা সম্পূর্ণ জনহীন। ভদ্রমহিলা ইতিউতি দেখতে দেখতে নদীর দিকটায় এগোচ্ছেন। সাধনবাবু পেছন থেকে এক বিকট চিৎকার করে ছুটে এলেন। মহিলাও ভয় পেয়ে সামনের দিকে যেই ছুটে গেছেন, পা হড়কে সোজা নদী গর্ভে। ঝপ করে একটা শব্দ, ব্যাস। তা বর্ষার সময় অমন শব্দ নদীতে কতই হয়। সাধনবাবু এক লাফে সাইকেল নিয়ে সোজা বাড়ি। আহ, কি আনন্দ, কি শান্তি! আর কেউ জ্বালাবার নাই। সাধনবাবু ভিজে গিয়েছিলেন রাস্তায়। আগে ঢুকলেন চান করতে। স্নানান্তে গুছিয়ে বসে চায় চুমুক দিতে দিতে তার মগজ কিঞ্চিত ঠান্ডা হয়ে এলো এবং ক্রমশ মালুম হলো কাজটি আদৌ খুব সুবিধের হয়নি। প্রথমে ভাবছিলেন কাল পরশু 2 দিন ঈদের ছুটি জমিয়ে স্বাধীনতা ভোগ করা যাবে। রান্নাবান্নার ঝঞ্ঝাট বিশেষ নেই, কারণ রফিকের বাড়ি প্রত্যেকবারই দাওয়াত থাকে। এবারও তাই। তাছাড়া আরও 2-3টে বাড়ি থেকেও যথেষ্টই খাবার দাবার এসে থাকে, যার 12 আনায় যেত গিন্নির উদরে। এবার সবটাই তার। কিন্তু এমন সুখকর চিন্তা বেশিক্ষণ স্থায়ী হলো না। অচিরেই তিনি আবিষ্কার করলেন, মোবাইল ফোনটা যদি অফিসেই ফেলে না এসে থাকেন তো অবশ্যই রাস্তায় কোথাও পড়ে গেছে, কারণ পকেটে তো নেই, হাত ব্যাগেও নয়। তুমুল বৃষ্টি হচ্ছে। যদি কোথাও ভেসে গিয়ে নাও থাকে তো তার আর হাল থাকবে না, তাতে কোনো সন্দেহই নেই। কিছুক্ষণ আগেও যে ছুটিটা বেশ উপভোগ্য মনে হচ্ছিল, সেটা আর ততটা মজাদার বোধ হচ্ছে না। 2 দিন অশান্তিটা তাকে সহ্য করতেই হবে। আলমারিটা খুলতে গিয়ে মালুম হলো সেটি তালাবন্ধ এবং চাবির গোছাটা বিছানার তলা বা অন্য কোনো পরিচিত জায়গায় নেই। অর্থাৎ চাবির গোছাও গিন্নির সঙ্গে প্রকৃত অর্থেই জলে গেছে। ডুপ্লিকেট চাবি যে নেই তা নয়, কিন্তু গিন্নি সে চাবি কোথায় রাখে খুঁজতে 1 হপ্তাহ। ততদিন চলবে কি করে? টাকা কড়ি তো বটেই, অন্য কাগজপত্রও সব ওতেই। সর্বনাশের মাথায় বাড়ি। আলমারি ভাঙা ভিন্ন উপায় নাস্তি, কিন্তু তালা চাবিওয়ালা কাউকে তার জানা নেই, অর্থাৎ সেও 2-3 দিনের ধাক্কা। উফ! সব থেকে বড় ব্যাপার হলো গোটা কেসটাই কেচে আছে তার নিজেরই দোষে। গিন্নি ওদিকে জলমগ্ন আর কর্তা এদিকে বিছানায় আরামে নিদ্রামগ্ন। কোনো ব্যাখ্যাই এর জন্য যথেষ্ট নয়। পুলিশ জানলেই কোমরে দড়ি। সাধনবাবু বড়ই অস্থির হয়ে উঠলেন। রাতটা কোনো মতে কাটিয়েই গিয়ে হাজির হলেন নদীর ধারে। নদীগর্ভ ঘোর অন্ধকার। মেঘলা আকাশের দরুন পাড়টাও খুব পরিষ্কার দেখা যায় না। আঘাটা দিয়ে নামবার চেষ্টা করলে তিনিও যে গিন্নির পরিণতিপ্রাপ্ত হবেন তা বলা যায় না। গত 4 দিনে নদীর চেহারা বিলকুল পাল্টে গেছে। পাথরগুলোয় দাঁড়ানো দুরস্ত, দেখাই যায় না। তার উপর প্রবল স্রোত। অনেক ভাবনা চিন্তার পর হাঁটু গেড়ে বসে প্রচলিত ভঙ্গিতে জোর হাতে প্রার্থনা শুরু করলেন। যথেষ্ট আন্তরিকতার সঙ্গে ডাকছিলেন দেবতাকে, কিন্তু সংশয় একটা ছিলই। জলের দেবতা কি ডাঙায় উঠতে রাজি হবেন? দেবতা হলেও প্রত্যেকেরই তো একটা নির্দিষ্ট জুরিসডিকশন থাকেই। যথা অগ্নিদেব হলেন আগুন জ্বালানোর দেবতা, সুতরাং তার কর্মক্ষেত্র বিভিন্ন কলকারখানার ফার্নেস, চুল্লি ইত্যাদি। এমনকি ছোট বড় কামারশালাও তার পরিধির অন্তর্গত, কিন্তু দমকল বা জল সরবরাহ বিভাগ তার নয়। সেখানে বরুণ দেব। আবার ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে গণেশ ঠাকুর বা মা লক্ষ্মী, এই রকম আর কি। তা সে যাই হোক, খানিক প্রার্থনা করার পর হঠাৎ সেই রকম সংস্কৃত ভাষণ। সাধনবাবু তো লাফ দিয়ে উঠলেন। হ্যাঁ স্যার, আমি সাধন বলছি স্যার, বলেই বুঝতে পারলেন কেলেঙ্কারিটা। তৎক্ষণাৎ জিভ কেটে নিজের গালে সপাটে 2 চড় কষিয়ে,
না না, নিজের গাল বলে রেয়াত করেননি মোটেই, বেশ ঠেসেই চড়িয়েছিলেন। বললেন, হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, আমি আমি সাধন প্রভু। বলে কথাগুলো একটু গুছিয়ে শুরু করলেন। প্রভু, গতকাল সন্ধ্যায় আমার পত্নী নদীর মধ্যে নিমজ্জিত হইয়া গিয়াছে। আমি তাহারই সন্ধানে আসিয়াছি, কিন্তু ঘন অন্ধকার হেতু তাহা সম্ভব হইতেছে না। দেবতা নদীর ভেতর থেকে বললেন, তিষ্ঠ, এই দণ্ডটি স্পর্শ করিলে তুমি দিব্য দৃষ্টি প্রাপ্ত হইবে, অন্ধকার তোমার দৃষ্টি বাধা হইবে না। আবছা আলো আধারের মধ্যে সাধনবাবু লক্ষ্য করলেন একটা লাঠি তার দিকে আসছে। সেটা ছুঁতেই তার সামনে সব পরিষ্কার হয়ে গেল। তিনি ধীরে ধীরে নদীতে নেমে দেবতাকে প্রণাম করতেই দেবতা বললেন, ওং স্বস্তি। পরবর্তী ঘটনা একেবারে অবিশ্বাস্য, কল্পনাতীত। দেবতা তার দৈবদণ্ডটি জলে ডুবিয়ে কি সব বললেন, আর জলের ওপর উঠে এলো সাধনবাবুর গিন্নি। একগাল হেসে সাধনবাবুর দিকে যেই তাকিয়েছেন, কর্তা একদম ফ্ল্যাট, চিৎপাত হয়ে পড়ে গেলেন নদীর ধারে। এমন কাণ্ডবোধ হয় জল দেবতারও আন্দাজে ছিল না। ভদ্রলোক, জল দেবতা প্রায় আর্তনাদ করে উঠলেন, যাস শালা, তুই কি একদম ঠেসে গেলি নাকি রে বাপ? জল জ্যান্ত বউটাকে তোর সামনে হাজির করলাম, আর তুই কিনা তাকে দেখা মাত্র পটকে গেলি। কি বিপদে পড়লাম আমি! একে এখন কোথায় গ্যারেজ করা যায়? হে ঈশ্বর, এ কি ফ্যাচাঙে ফেললে আমায়! সেই দৈবদণ্ডটি দ্বারা অধঃপতিত সাধনকে দেবতা বার দুই খোঁচা মারিলেন, কিন্তু সাধনবাবু করিলেন না, হাও করিলেন না। কেবল নদীর স্রোত ছলাৎ ছলাৎ করিয়া তাহার পদদ্বয় বিধৌত করিতে লাগিল। করুণ অসহায় নেত্রে জল দেবতা তাহা অবলোকন করিতে থাকিলেন।